বন্ধুরা, রাশিয়া বাংলাদেশের কাছে বিদ্যুৎ প্রকল্পের জন্য বিশাল একটা অঙ্কের টাকা দাবি করে ফেলেছে এবং সময় বেঁধে দিয়েছে মাত্র দুদিন। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি 15ই সেপ্টেম্বরের মধ্যে $630 মিলিয়ন পরিশোধ না করা হয় তাহলে বাংলাদেশ তার বিদ্যুৎ প্রকল্প রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা, স্বপ্ন এসবগুলো যেন ভুলে যায়। আর এই খবরটি রাশিয়ান মিডিয়া সহ বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা আমি এখানে লাইন দিয়ে দিয়েছি। রাশিয়া বলছে যদি বাংলাদেশ সময় মতো তাদের ঋণ পরিশোধ না করতে পারে তাহলে পুরো প্রকল্পই ভেস্তে যেতে পারে। তাই এখন বাংলাদেশের গোল্ড মেডেলিস্টের সামনে বড় প্রশ্ন, কিভাবে তারা এই বিশাল ধাক্কা সামাল দেবে। আর মাত্র দুদিন সময় হাতে বাংলাদেশ এখন এক ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে পড়ে গিয়েছে। দুদিনের মধ্যে ইউনিস সাহেব এত টাকা এখন কোথা থেকে জোগাড় করবে? বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশ হঠাৎ করে এই বিশাল সমস্যার মধ্যে ফেসে গেল, প্রধানত ভারতের সাথে শত্রুতা করার ফলে। ভারতকে পাশে না রেখে বাংলাদেশ আজ এই সমস্যায় পড়েছে। তাই এখন প্রশ্ন হলো বাংলাদেশ কিভাবে এর থেকে মুক্তি পাবে। বন্ধুরা, হঠাৎ করে বাংলাদেশের মাথায় এই মহা বিপদ এসে পড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ভারতের সাথে সম্পর্কের ক্রমাগত অবনতি। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পটি শুরু থেকেই ভারত, রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে পরিচালিত হচ্ছিল বা হয়েছে। আর ভারতের সাথে বন্ধুত্ব থাকতেই রাশিয়া বাংলাদেশে এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছিল, কারণ বাংলাদেশ ভারতের নিকটতম মিত্র এবং তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে রেখেছিল। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে উপেক্ষা করে এমন এক অবস্থানে চলে গিয়েছে যে তাদের জন্য এত বড় একটা বিপদ ডেকে এনেছে নিজেরাই। বন্ধুরা, ভারত বরাবরই নীরব কূটনীতির মাধ্যমে কাজ করে, মাইক নিয়ে বেশি হট্টগোল করে না, বয়কট, বরং চুপচাপ শক্তিশালী পদক্ষেপ নিয়ে এগোয়। যখন বাংলাদেশ ভারতের পাশে থাকতো তখন অনেক সমস্যার সমাধান চুটকিতেই হয়ে যেত আন্তর্জাতিক মহলে। উদাহরণস্বরূপ, যদি ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো থাকতো তাহলে ভারতের মাধ্যমে $630 মিলিয়ন এই ঋণ পরিশোধের সহযোগিতা অনেকটাই পাওয়া যেত। এক্ষুনি 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে এরকম স্টেটমেন্ট কখনোই রাশিয়ার দিক থেকে আসতো না, কারণ $630 মিলিয়ন ভ্লাদিমির পুতিনের আন্ডারপ্যান্টের পকেটে সবসময় থাকে ভাইজান। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সাথে যে মনোভাব দেখাচ্ছে তাতে করে শুধু এই একটা সমস্যা না, একে একে এরকম আরও অনেক সমস্যা হঠাৎ করে আমরা দেখতে শুরু করব। সবে তো শুরু হয়েছে। রাশিয়া তো স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য আর কোনো ছাড়টার নেই। না, আমি এসব বড় বড় কথা বলার কোন মালিক বলুন তো? সময় করে এই আর্টিকেলগুলো আপনারা একবার একটু পড়ে দেখবেন এখানে কি বলা হয়েছে। তারা আজ থেকে 2 দিন সময় বেঁধে দিয়েছে এবং বলেছে সময় মতো ঋণ পরিশোধ না করতে পারলে পুরো প্রকল্পের কাজ থেমে যাবে। আর ইতিমধ্যেই $12 বিলিয়ন প্রকল্পে $7.5 বিলিয়ন দিয়েছে এবং এখন তাদের আরও $630 মিলিয়ন পাওনা রয়েছে। আর এই ঋণের সুদ পরিশোধে বিলম্বের কারণে বাংলাদেশকে মোট $480 মিলিয়ন এবং আরও অতিরিক্ত $150 মিলিয়ন সুদ পরিশোধ করতে হবে। বাপ রে বাপ, এত দাঁত ভাঙা অঙ্ক এসব না আমাদের মাথায় ঢুকবে না। রাশিয়া যা দাবি করেছে তাই আপনাকে এখানে আমি পড়ে শোনাচ্ছি। এসব হিসেব করতে বসলে 3-4 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকতে হবে ভাইজান। এছাড়াও ভারতের আদানি গ্রুপের আবার তো ওই কত মিলিয়ন একটা বিলিয়ন কী সব বকেয়া পড়ে আছে, সেগুলোও তো আবার শোধ দিতে হবে। এখন এই বিশাল অর্থনৈতিক দায়িত্ব বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি এই কথা? কারণ দেশের আর্থিক অবস্থা এখন খুব নাজুক অবস্থায় রয়েছে। আর ডলার সংকটের কারণ দেখিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই রাশিয়াকে এই ঋণ পরিশোধে অক্ষম বলে জানিয়ে দিয়েছে। মানে দেশে ডলার নেই এই কারণ দেখিয়ে হাত তুলে দিয়েছে গোল্ড মেডেলিস্ট। কিন্তু রাশিয়া বাংলাদেশকে একটি বিকল্প দিয়েছিল যে ডলার দরকার নেই ইউনুস সাহেব, আপনি চীনা ইউয়ান বা চীনা ব্যাংকে পেমেন্ট করুন। কিন্তু সেই পথেও বাংলাদেশ এগোতে পারেনি, কারণ কার্যত তাদের জন্য এমন কোনো অর্থনৈতিক অবস্থা এখনও তৈরি হয়নি যে তারা সহজেই এই এত পরিমাণ ঋণ পরিশোধ করতে পারবে। আর এই ভয়াবহ পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য অর্থনৈতিক বিপদই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থানও প্রশ্নবিদ্ধ করছে। রাশিয়ার মতো একটা শক্তিধর মিত্রর সাথে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশ আরও বড় সংকটে পড়তে চলেছে এবং তাদের জন্য আন্তর্জাতিকভাবে তেল এবং অন্যান্য প্রকল্পে যেসব সহযোগিতা পাওয়া যায় সেগুলো কঠিন হয়ে যাবে। নিয়ে আসা এইসবগুলো রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে কাজ বর্তমান এখন চলমান থাকলেও
প্রকল্পের চারপাশে যে ট্রান্সমিশন লাইন তৈরি করার প্রয়োজন তা বাংলাদেশ এখনও তৈরি করে উঠতে পারেনি। পাওয়ার উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলেও সেই বিদ্যুৎ কোথায় সরবরাহ করা হবে সেই প্রস্তুতি এখনও সম্পূর্ণ করা হয়নি। কারণ বুদ্ধিজীবীরা তো এখন বয়কট আর আন্দোলন খেলায় ব্যস্ত। যে এটা করছিল তাকে তো হাঁটিয়ে দেওয়া হয়েছে, সুতরাং পুরো ঠাপ পড়ে গেছে। দেশের এই সমস্ত কাজে নজর দেওয়ার তাদের সময় আছে নাকি? তারা বয়কট আর আন্দোলন করতেই ব্যস্ত। তাই এই অপরিকল্পিত অবকাঠামোর অভাবে রূপপুর প্রকল্পে বিদ্যুৎ উৎপাদিত হলেও তা জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে না এখন, কারণ সে ঠাপ পড়ে গেছে সব। রাশিয়া তাদের প্রকল্পের কাজ সময় মতো শেষ করে দেবে বলে জানিয়েছে, কিন্তু বাংলাদেশ সময় মতো ট্রান্সমিশন লাইন স্থাপন করতে পারবে না বলে তাদের ধারণা, যার জন্য এখন এই পুরো প্রকল্পটি ঝুঁকির মধ্যে পড়েছে। রাশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের প্রজেক্টের কাজ দ্রুত চলছে, তাই বাংলাদেশকেও সেই একই দ্রুততার সাথে ট্রান্সমিশন লাইন স্থাপন করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকারের অদক্ষতা এবং আন্দোলন খেলার কারণে এই প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হচ্ছে না। তারা সব অন্যদিকে ব্যস্ত। তারা শুধু ঋণ পরিশোধের জন্য সময় চাইছে, আরও সময় দাও। অথচ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ ট্রান্সমিশন লাইন নির্মাণে সেখানে তাদের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। রাশিয়ার দিক থেকে এরকম অভিযোগ করা হয়েছে। বয়কট আর আন্দোলন খেলায় মেতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতার ক্রমাগত পতন আরও একবার এই রূপপুর প্রকল্পের মাধ্যমে প্রকাশ পেয়েছে ভাইজান। যেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মিত্রদের কাছে শক্তিশালী সমর্থন পেয়েছিল, তখন বর্তমান সরকারের অদক্ষতা এবং নীতির অভাবে সেই সমর্থন ধীরে ধীরে এখন কমে যাচ্ছে। এমনকি রাশিয়া, যা এতদিন বাংলাদেশের শক্তিশালী মিত্র ছিল, তারা এখন কঠোর শর্ত আরোপ করছে। রাশিয়া আর আগের মতো নমনীয়তা দেখাতে চাইছে না, কারণ আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান সরকারের দুর্বল অবস্থানের কারণে বাংলাদেশের উপর থেকে মিত্রদের আস্থা ধীরে আরও কমে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের পশ্চিমা মিত্রদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পশ্চিমা সংস্থাগুলির সাথে এমন একটি সম্পর্ক তৈরি করে রেখেছে যা রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে যে তারা বাংলাদেশের ঋণ মুকুব করবে না এবং তারা তাদের ন্যায্য পাওনা দাবি করে ছাড়বে। ইউনূসের পশ্চিমা মিত্রদের প্রতি অনুগত অবস্থান রাশিয়ার প্রতি বাংলাদেশের নীতিকে দুর্বল করে তুলছে। অনেকেই মনে করছেন রাশিয়ার মতো মিত্রদের থেকে সরে এসে বাংলাদেশ এখন পশ্চিমা সংস্থাগুলির প্রভাবের অধীনে পড়েছে, যা দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। বিশ্লেষকদের মতে গোল্ড মেডেলিস্ট ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের আন্তর্জাতিক নীতি পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকেছে, যা রাশিয়ার মতো শক্তিশালী মিত্রের সাথে সম্পর্ক অতিরিক্ত তিক্ত করে তুলেছে। তাই এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, মোহাম্মদ ইউনূস কি তার পশ্চিমা মিত্রদের স্বার্থ রক্ষা করছেন, নাকি দেশের জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করছেন? তার নেতৃত্বে বাংলাদেশ রাশিয়ার সাথে সম্পর্কের এই অবস্থান ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে, বিশেষ করে রূপপুর প্রকল্পের মতো বড় আকারের প্রকল্পের ক্ষেত্রে। প্রিয় দর্শকবিন্দু, বাংলাদেশের বিদ্যুৎ সংকট ও রাশিয়ার সাথে ঋণ পরিশোধের এই কঠিন পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন বর্তমান সরকার কি সঠিক পদক্ষেপ নিতে পারছে? ভারত ও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করা কি বাংলাদেশের এই সমস্যার সমাধান হতে পারে, নাকি সরকারের ভুল নীতি এই সংকটের মূল কারণ? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে দেশের এরকমই চরম গরম খবরের কিছু ভিডিওতে। ধন্যবাদ সকলকে।